কি বিষয় জানতে স্যার ওই যে মসজিদ নির্মাণ কিন্তু স্যার মানে আনফর্চুনেটলি স্যার ওই এক পক্ষ স্যার আসেনি। যারা ওই যে অভিযোগকারী যারা এই ওনারা হচ্ছে এই পক্ষে। আচ্ছা, ওই পক্ষে যারা ছিল ওনারা কেউ স্যার রেসপন্স করছে অভিযোগকারী আসে নাই? না, অভিযোগকারীরাই আছে। যারা স্যার বাধা দিচ্ছে ওনারা কেউ মানে আসতে রাখি। কি বিষয় মানে বাধা দিচ্ছে কেন? স্যার বাধা বলতে ওখানে আমরা দীর্ঘদিন ধরেই এই যে মক্কা মদিনায় যে স্টাইলটা ফলো করে আহলে হাদিস মতবাদে আমরা ওভাবেই চলে আসতেছিলাম। আমাদের দুটো মসজিদও আছে, মাদ্রাসাও চলমান। তো ওই মসজিদটা স্যার আপনাদের বক্তব্য আছে আমাদের মসজিদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে 1 বছরের উপরে। তো ওটাকে একটু সংস্কার করার জন্য হাত দিয়েছিলাম যে এখানে ছাত্র ধরতেছে না, মাদ্রাসা বড় হচ্ছে। তো জানুয়ারি থেকেই স্যার এই সমস্যাটা বাধা দিচ্ছে যে না, এটা করা যাবে না, এলাকায় এই মতবাদ চলতে দিব না। তো এটা নিয়ে এলাকাতে যথেষ্ট বৈঠক করছি, বোঝানোর চেষ্টা হয়েছে যে আমরা আমাদের মতো থাকি, আপনারা আপনাদের মতো। তাদের মসজিদে নামাজও পড়তে দেয় না ইতিপূর্বে, বেরো করে দেয়। নানা রকম হামলাও হয়েছে আমাদের উপরে আরও আগে। এরপরেই মসজিদগুলো করা হয়েছে বিগত সরকারের আমলে। তো এরপর থেকে স্যার করতে দেয় না। এরপর একদিন আর্মিও গেছিলেন বিষয়টা মিটমাট করার জন্য, আমাদের বেশ কিছু ডোনার আছেন যারা পাঠাইছিলেন। তো সেখানে বলছিল যে দুই পক্ষ বসেন আলেম ওলামা নিয়ে, সেটারও আয়োজন তারা করেনি। না করার পরে একদিন যখন কাজ শুরু করা হয়েছিল মসজিদের আবার, তখন গিয়ে হামলাও করলো স্যার, মারধরও করছে আমাদের অনেক ভাইদেরকে। মাদ্রাসা কম্পিউটার মোবাইল নিয়ে গেছিল, পরে আবার আর্মি তৎপরতা এগুলো ফেরত দিয়ে গেছিল। এরপর থেকে মেমোরি কার্ডটাও এখনো দেয়নি। এরপরে কয়েকদিন পর আবার তারা স্যার পুরো ইউনিয়ন মাইকিং করে যে মাদ্রাসা দখল করে নিতে হবে, সমস্ত জনগণকে ডাকে একটা মাইকিং করলে। পরবর্তীতে আবার থানা থেকে পুলিশও গেছিল, আর নিজে ওই সমাবেশটা বন্ধ করে দেয়, দিয়ে পরবর্তীতে থানাতেও একটা অভিযোগ দেওয়া হয়, পরে আপনার কাছে এটা দিয়েছেন। এইভাবেই আছে তারা স্যার। তাদের ওখানে আমরা যেভাবে সালাত আদায় করি বা যেটা চাই সেটাও তারা রাজি না। আমরা যদি আলাদা যেভাবে করে আসতেছিলাম এটাকেও তারা সামনে এগোতে দিবে না, পেশি শক্তির জোরে সবসময়। কালকে যখন চিঠিও দিছি তখনও মানে তাচ্ছিল্যভাবেই চিঠিগুলো নিছে, এবং আজকে সকালেও তারা ফেসবুকে পোস্ট দিতেছে আন্দোলন গড়ে তুলতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং আমরাও স্যার একটা আতঙ্কের ভিতরে আছি ওখানে আমরা যারা আছি, যেহেতু আমরা সংখ্যায় কম। একদের মারধর করছে, অনেক সময় একটা মবের চিন্তা ভাবনা, এইভাবে স্যার আছি। তো এর জন্য আমাদের যারা আলেম ওলামা আছে স্যার ওনারাও আসছেন, আমরা যারা আছি তাদের একাংশ আসছিলাম। ওনাদেরকেও বলে আসা হয়েছিল কালকে রাতে যে আসেন যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ, কি খবর? আসসালামু আলাইকুম। গাঁজাটা পাঠাইতেন নাকি? কোনটার মধ্যে ভালো না? আপনার দিকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাঠান। আচ্ছা পাঠান, আপনি পাঠান। ঠিক আছে পাঠান। হ্যাঁ, স্যার এখন এই অবস্থায় আছি। পরে তো আপনার কাছে ওইটা দেওয়া হলো, ফোনে জানানো হয়েছিল, তখন ফোনেও দেখলাম যে না আসার ব্যাপারে আগ্রহ। পরে স্যারকে জানালে পরে স্যার কালকে চিঠি। স্যার আমি পার্সোনালি ওদের সাথে কথা বলছিলাম, ওখানকার যারা মানে বিএনপি জামাতের যারা নেতৃবৃন্দ আছে বলছি যে সবাই মিলে একদিন বসি, ঠিক আছে? ওনারা তো অনেক এগ্রি করে, ঠিক আছে আমরা বলবো ইয়ে করে। যখন আবার ডাকি স্যার তখন আসে, বিষয়টা এরকম। এরকম আমরা মসজিদ কি আপনার কাছে দান নেই? জি স্যার, দুল্লাতে স্যার অনেক নদী বাড়িতে একটা স্যার, জি, পল্লী বিদ্যুতের দক্ষিণ পাশে। মসজিদের আশপাশে আরো 2টা মসজিদ আছে মনে হয় না? দুল্লা ইউনিয়নে স্যার অনেকগুলো আছে, খেরোয়াজানি ইউনিয়নে অনেকগুলো আছে।
আসলে এগুলো বিষয়টা কি লোকাল মানে প্রবলেম হয়ে গেলে তখন আবার মানে এগুলো মানে আপনাদের গ্রামেই বসে মিটমাট করাটা সবচেয়ে ভালো। হ্যাঁ অবশ্যই বলেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখতেছি, পাঠিয়ে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই সারার কাজটা বলেন তো। এখন আরেক পক্ষ না আসলে তো আমরা মানে মীমাংসা করবো কিভাবে? কোন আলোচনা তো মানে তাই না? সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। দুই পক্ষ কথা শুনলে না একটা সমাধান বের করা যায়। বাধা দিচ্ছে কারা সেটাও তো মনে হয় কোনো নির্দিষ্ট না নাকি? নির্দিষ্ট না, নির্দিষ্ট না, ওনার অভিযোগও নির্দিষ্ট না। মানে বলতেছে এলাকাবাসী সবাই। আমার কথা হলো যে সারা মানে দুনিয়াতে মসজিদ আছে, মন্দির আছে, কত কি আছে, আহলে হাদিস বা যাই কিছু হোক না কেন, আমি যে ধর্মের আমি যেটা বিশ্বাস আমি সেখানে যে নামাজ করবো ইয়ে করবো, বাধা দেওয়ার তো কোনো কিছু নাই। আমার পার্সোনাল যেটাই হয় এই ওই যে মোবাইল কোর্টের আইনে দেখা দেখি যে শীতল চুরি গুলা মানে শাস্তি দেওয়ার কি বিষয়, চুরি করছে শীতল চুরি, হ্যাঁ 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 দেখেন দেখি। তাহলে তো আমরা সমাধান করতে পারতেছি না আপাতত। শুনে তো সবচেয়ে ভালো হতো আপনারা যদি ওখানেই মানে যারা বাধা দিচ্ছে তাদের সাথে বসতেন যে তোমাদের আসলে আমাদের জমিতে আমরা কি করব, এখানে সে কে নামাজ পড়বে, এটা তো আলাদা বিষয়। কারণ আমরা যেমন কথা বলছি স্যার, আমি বিএনপি সভাপতি বা সেক্রেটারি যে আমাদের আমির যারা আছে ওনাদের সাথে কথা বলছি যে আপনারা বিষয়টা ওখানে সলভ করেন। কিন্তু আসলে মূল যে এটা যে ওয়ার্ডের লোকজন এটার সাথে জড়িত, ওরা তো সরাসরি এটার সাথে জড়িত না। ওয়ার্ডের লোকজন জড়িত হয়ে গেছে মানে ওয়ার্ডের লোকজন, ওই ওয়ার্ডের যারা বা ওই মহল্লার লোকজন যারা, গ্রামের লোকজন যারা, আচ্ছা তারা। আর উনাদেরকে নিয়ে যদি ওখানে বসার একটা ইয়ে করা যায়, অথবা কি আমরা আরেকটা ডেট দিতে পারি কিনা, যদি না আসে ইগনোর করতেছে ওরা। মানে ওরা আছে ওইখানে বাধা দিবেন নাকি? জি স্যার, এরকম বেশি শক্তি স্যার। আইনি প্রক্রিয়া যেতে চাচ্ছে না। আমরা স্যার জানুয়ারি ফেব্রুয়ারি তো বলছিলাম যে প্রয়োজনে চলেন যে থানায় যাই বা প্রশাসনে বসি আমরা। হ্যাঁ সেটাই। আপনারা বাধা দিবেন কেন? পরবর্তীতে তো স্যার হামলাই করলো, মারধর করলো। তারা পুরোটাই পেশি শক্তি। কালকে যখন চিঠি হাতে দেওয়া হয়েছে তখনও কথাবার্তা ওই রকমই। দুঃখজনক। আপনি দেখেন আবার কথাবার্তা বলে দেখেন। আচ্ছা তাহলে আপাতত এটা থাক, পরবর্তীতে আমরা দেখি আরেকটা ডেট করে মানে বা ওখানেও যদি করা যায়। আপনি ইউনিয়ন পরিষদই রাখেন, এখানে না বসে ইউনিয়ন পরিষদই রাখেন, তাই না? ইউনিয়ন পরিষদ এত দূর কষ্ট করে আসেন। মানে ওখানে সমাধান করা। আমরা কি আগামী সপ্তাহে আপনার এখানে যাচ্ছি না শনিবারে প্রকল্প দেখার জন্য? এই শনিবার না, পরের শনিবার। হ্যাঁ এই শনিবার আছে, পরের শনিবার। তা জানি না, তো ওই দিনই বসবো প্রয়োজন। ইউনিয়ন পরিষদে দেখি। তাহলে ওটা হলে স্যার ভালো। স্যারের উপস্থিতি থাকলে ভালো হয়। শনিবার ছুটি দিবে। ছুটি হলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলবো স্যার। হ্যাঁ বল। আমি স্যার সাবেক সেনা সদস্য, গত 2 মাস আগে রিটায়ার করেছি স্যার। আমি স্যার এই যে 8 নম্বর ইউনিয়নের যে আহলে হাদিস এইটার নেতৃত্ব দিচ্ছি আমি। কাঠগোলা বাজারে যে কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ আছে এই মসজিদের সভাপতি আমি। এবং আমার মাধ্যমেই এই 2টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় শুরুটা। এটার মধ্যে এলাকাবাসী বাধা দিচ্ছে, সেটার পিছনে কিছু কারণ রয়েছে, আর আমাদের নিজেদের মধ্যে কিছু কারণ রয়েছে। আমাদের নিজেদের মধ্যে আহলে হাদিসের মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে
পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে বলতে আট নাম্বারি করা। এটা হলো মূল কারণটা। এখানে বিভিন্ন কারণ এখানে আছে। আপনাদের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে? এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের নিজের মধ্যে একটা দ্বন্দ্ব আছে স্যার। যেমন কাঠগোলা বাজার এই প্রতিষ্ঠানটা প্রথম শুরু হয়, প্রথম প্রতিষ্ঠান শুরু হয় টেলকিতে স্যার। বিষয়গুলা আপনি কতটুকু জানেন কিনা, আপনাকে জানানো হয়েছে কিনা, এটা অনেক জটিল ব্যাপার। বিষয়টা হলো সেই 2012 সাল থেকে ঘটনা, 12-14 সাল থেকে। সেখানে টেলকি নামক জায়গায় বড় ধরনের একটা প্রতিষ্ঠান আছে আহলে হাদিস। এইটাই এই যে আমাদের যে 8 নম্বর ইউনিভার্সিটি আহলে হাদিসের মূল নেতৃত্ব যারা দিচ্ছে সেটা হলো রুহুল আমিন, মুনায়েম। এরা আমি তখন ছিলাম না, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, জানতাম। আমি এদের সাথে ইনভলভ হয়েছি 2019 সাল থেকে। 2019 সাল থেকে তারা 2015 সালের দিকে টেলকি থেকে তারা বিতাড়িত হয়ে আসে। ওখানে কিছু কেলেঙ্কারি হয়, অর্থনৈতিক কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। টেলকিতে টেলকি প্রতিষ্ঠানগুলো বেদখল হয়ে যায়, হানাফি দখল করে নিয়ে যায়। তখন ওখান থেকে আমাদের আহলে হাদিসেরা বিতাড়িত হয়ে আসে। বিতাড়িত হয়ে আসার পরে 2019 সালে স্যার আমি ফুলবাড়িয়াতে থাকি, ফুলবাড়িয়াতে অবস্থান করি, আমার পরিবার ফুলবাড়িয়া থাকে। আমার বাড়ি হলো কাঠবাউলা, বালিয়াপাড়া গ্রাম। সেখান থেকে আমার এলাকার লোকেরা করে আমাকে জানায় যে আমি তো আমাদের এলাকায় আহলে হাদিস নিয়ে এরকম গন্ডগোল হচ্ছে, আমাদেরকে জায়গা দিচ্ছে না, কাঠবাউলা মসজিদ থেকে বের করে দিছে, তুমি একটু আসো। আমার একটু ওইখানে মোটামুটি একটু প্রভাব আছে, যেহেতু সে ওই তখনকার যে চেয়ারম্যান ছিলেন উনি হলো আমার চাচা এবং আওয়ামী লীগের সভাপতি। উনি হলো কাঠগোলা বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি ছিলেন এবং আমাদের আহলে হাদিস ভাইদেরকে মাইরা ধরে ওই কেন্দ্রীয় মসজিদ থেকে বের করে দেয়। এবং ওই কেন্দ্রীয় মসজিদের যে দীর্ঘদিনের খতিব ছিলেন কামরুজ্জামান চানু হাফেজ, ওনাকেও বের করে দেয় বহিষ্কার করে, এই আহলে হাদিসের এবং হাদিস কোরআনের পক্ষে কথা বলার কারণে। তারপরে আমাকে তারা এখান থেকে ফুলবাড়িয়া থেকে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি কাঠগোলা বাজার বসে একটা মিটিং করার পরে তারা বিস্তারিত আমাকে জানায়, যেহেতু সে আমার একটা প্রভাব আছে এখানে, যে বিরোধী মূল বিরোধী তারাই হলো আমার রক্তের সম্পর্ক। মূল বিরোধীরা যেমন আগের চেয়ারম্যান ছিল মজনু সরকার, আমার চাচা। এইটা সুযোগটা নিয়ে আমাকে বড় একটা দায়িত্ব দেয় ওখানে, যে কাঠগোলা বাজার আমাদের একটা মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, আমরা এখানে সালাত আদায় করতে পারতেছি না। বরং আমি নিজেও কাঠগোলা বাজারে একদিন মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পরে আমরা জুড়ে আমিন বলি, নামাজ শেষে আমাকে 20 বছর জন্য স্যার 20 বছর জন্য আমাকে ঘিরে ফেলে নামাজ শেষে। এই তুমি এখানে কে, তুমি এখানে জুলাই করে নামাজ পড়লা কেন? তারপর আমার পরিচয় কয়েকজনে দিল, যেটা তো অমুকের ছেলে অমুক। আমি তো গ্রামে থাকি না স্যার, ফুলবাড়িয়াতে অবস্থান করি, সেই জন্য আমাকে এলাকার লোকের খুব কম চিনি, আর সেনাবাহিনীতে চাকরি করি যে। তারপরে আমি বিস্তারিত বললাম যে এখানে কেন, কি সমস্যা। পরে বললো যে এই সমস্যা, এখানে জুড়ে আমি বলে আহলে হাদিসের লোকদেরকে আমরা নামাজ পড়তে দিই না বা আমাদের নামাজের ক্ষতি হয়। যাই হোক, সেখানে আমি মার্কেটিং করলাম না, বিস্তারিত জানতে পারলাম ওদিকটা যে হ্যাঁ ঘটনাটা কি। তারপরে আমি আমাদের আহলে হাদিসের কমিটিকে নিয়ে বসলাম। আমাদের কমিটির সংখ্যা তখন সদস্য সংখ্যা 95 জন। ওরা আমাকে একটা নিয়ে লিস্ট দেখাইলো এবং আমার ছোট ভাই কাঠগোলা বাজার হঠাৎ ওই ওখানকার নেতৃত্ব দেয়। কাঠগোলা বাজারে আমার চাচাতো ভাই, ওটা নিয়ে আমরা বসতাম, এরা সবাই বসতো। সেখানে আমরা নামাজ পড়তাম ওই কাঠগোলা বাজার ফরহাদের দোকানে। এটা 2018-19 সালের ঘটনা স্যার। আচ্ছা। তারপরে আমাকে একটা মিটিং করা হয়, মিটিং এ প্রধান উপদেষ্টা বানানো হয়। প্রধান উপদেষ্টা বানিয়ে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় যে তুমি একটা জমির ব্যবস্থা করবে। ওদের আশা ছিল যে কাঠগোলা বাজারে আমার একটু জমি আছে, হয়তোবা আমি এখান থেকে একটু দিতে পারি, যেহেতু আমি একজন আহলে হাদিসের সক্রিয় সদস্য। তারপরে আমি কথা দিলাম যে হ্যাঁ, আমি যদি জমি নাই ব্যবস্থা করতে পারি, তাহলে আমার যেহেতু একটু জমি আছে, আমি ছোট করে একটা মসজিদ করার জন্য একটু জমি আমি দিব ইনশাআল্লাহ। এই নিয়ত করে আমি কাজ শুরু করি। আমারই ফুবু, আমার আব্বার আপন ফুফাতো বোন, সেই হিসাবে ফুবু, ওনার পিছনে আমরা লাগি। ওনার অনেক জমি আছে কাঠগোলা বাজারে, উনি আহলে হানাফি একজন সদস্য। আমার ফুবা নাই, ফুবা মারা গেছে। পরে দীর্ঘদিন প্রায় 6 মাসের মতো ওনার পিছনে আমি লাইগা থাকি এবং অনুনয় বিনয় করে আমরা একটা জমির ব্যবস্থা করি কাঠগোলা বাজারেই। বর্তমানে যে অবস্থিত, সেখানে আমরা 5% জমি পাই এবং এই 5% জমি, আমি তো সেনাবাহিনীতে চাকরি করে সবসময় থাকতে পারি না, আমি রুহুল আমিনকে এই 5% জমি রেজিস্ট্রি করার জন্য সকল দায়িত্ব দিই, যেইভাবে কেলপিতে যে প্রতিষ্ঠান বেদখল হয় স্যার, পরবর্তীতে যেন আমাদের জমি এই প্রতিষ্ঠান বেদখল না হতে পারে। ময়মনসিংহ জেলা জমিয়তের সাথে পরামর্শ করে এখানকার রিলেশনটা কি? রিলেশনটা স্যার আমি বলে আসছি, এই হয়ে গেছে স্যার আমার
যে এই জমিটা এমন ভাবে রেজিস্ট্রি করবেন যে যাতে পরবর্তীতে হানাফিরা এই আমাদের এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করতে না পারে। পরে রুহুল আমিন ঠিক যেই কথা সেই কাজ সুন্দরভাবে একটা জমি রেজিস্ট্রি করে, এটা দলিলটা আমি নিয়ে আসতে পারি নাই, দলিলটা আছে আমাদের স্থানীয় মসজিদের নামেই, ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের নামে, তত্ত্বাবধানে এটা হলো ময়মনসিংহ জেলা জমি সার্বিক দেখাশোনা। তারপরে জমিটা আমি আসার পরে দলিলটা আমার কাছে হস্তান্তর করে রুহুল আমিন। আমি দলিলটা কমিটির মধ্যে করে দেখি যে ঠিক আছে, সুন্দরভাবে দলিল করা হয়েছে। এই সুবাদে আমরা এখানে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য মাটি ভরাট করি এবং মসজিদ প্রতিষ্ঠিত করি। 2020 সালে আমরা এখানে খুতবা শুরু করি। খুতবা শুরু করার পর থেকে এইটার দায়িত্বে ছিল রুহুল আমিন, এই রুহুল আমিন। তখন একটা আমাদের কমিটি ছিল ময়মনসিংহ জেলা জমিয়তের শাখা কমিটি, সেই কমিটির সেক্রেটারি ছিল এই রুহুল আমিন, আর কামরুজ্জামান চানু হাফেজ ছিল সভাপতি, আর আমি ছিলাম ওইটার উপদেষ্টা কমিটির উপদেষ্টা। যদি আমি চাকরি করে থাকতে পারি না, এই জন্য আমাকে ওই পদে রাখা ছিল। তারপরে রুহুল আমিন নামে কিছু অভিযোগ আসে যেটা কালেকশনের ব্যাপারে। আসার পরে ওইখানে রুহুল আমিনকে ওইখান থেকে কালেকশনের এবং রুহুল মসজিদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। যে আপাতত সে কালেকশন করবে না, কালেকশনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় স্যার। এটাই হলো আমাদের এই নিজেদের মধ্যে উৎপত্তি, নিজেদের মধ্যে দ্বন্দ্বের উৎপত্তি স্যার। সংক্ষেপে আমি বললাম, এখানে অনেক কথা রয়ে গেছে, যে সব কথা বলা যায় না স্যার, সময় কম। সংক্ষিপ্তভাবে আমি আজকে কিছুক্ষণ আগে জানতে পারছি যে আপনার অফিসে একটা মিটিং হবে স্যার। আমি ফুলবাইয়া থেকে দ্রুত সময়ের মধ্যে আসছি স্যার এখন অ্যাটেন্ড করার জন্য, তারপর আমি লিখে গেছি স্যার। বিষয়টা হলো, তারপরে যখন রুহুল আমিনকে আমরা এখান থেকে কমিটিটা বহিষ্কার করে যে রুহুল আমিন কোনো দায়িত্ব থাকবে না, রুহুল আমিন কোনো কালেকশন এখানে করবে না, রুহুল আমিনের স্বচ্ছতা পাইনি আমরা। এবং বিষয়গুলো আমি জেলা জমিয়তে এখানে আব্দুর রহমান মাদানী সাহেব আছে সাংগঠনিক সম্পাদক, এবং সেক্রেটারি সাহেব আছে খুরশেদ আলম মাদানী সাহেব। সাথে সাথে বিষয়গুলো আমরা বারবার তাদেরকে অবগত করি। অবগত করার পরেও তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। না নেওয়ার পরে দীর্ঘদিন এইভাবে চলতে থাকে স্যার। এর মধ্যে রুহুল আমিন, যে বর্তমানে আবু হুরায়রা অবস্থিত, আমাকে বলে যে এখানে একটা জমি পাওয়া গেছে, এখানে একটা মাদ্রাসা করা যায়। এর মধ্যে 20 সালে একটা মসজিদ করে ফেলে রুহুল আমিন। হঠাৎ করে ওই মসজিদ আমরা যখন বললাম যে তোমার অস্বচ্ছতার কারণে তোমাকে এখান থেকে আপাতত এই দায়িত্ব থেকে তোমাকে বাতিল করা হলো, কালেকশনের দায়িত্ব থেকে। তারপরে রুহুল আমিন যাইয়া রাজাবাড়িতে, যেখানে বর্তমানে আবু হুরায়রা মসজিদ অবস্থিত, এখানে একটা পাঞ্জেখানা মসজিদ করেছে। পাঞ্জেখানা মসজিদ, আমাদের যে কমিটি আছে সকল কমিটির সব 98 জন সদস্য বিরোধিতা করে যে এখানে কেন মসজিদ করবে, সে কাছে বলে মসজিদ করবে কোনো অনুমতি ছাড়া। যেহেতু সে এখানে আমার বড় ধরনের একটা প্রভাব আছে কাঠবাংলাতে, কারণ এই সবকিছুর মূলে হলাম আমি, এই প্রতিষ্ঠিত করার পিছনে। তারপরে আমি একটা এই দিলাম যে কাঠবাংলা আমরা হলাম 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে রসুলপুর থেকে, এবং রাজাবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। এখানে কালীবাড়ি থেকেও মুসল্লি যায়। রসুলপুর থেকে আইসা কাঠগোলা ছাড়া আদায় করা, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমি মিটিং এর মাধ্যমে বহু রকম বুঝাই শোনাইয়া অনুমোদন দিলাম যে আবু হুরায়রা মসজিদটা পাঞ্জেখানা মসজিদ, এটা পাঞ্জেখানায় থাকবে, এটার অনুমোদন দিলাম আমি। দেওয়ার পরে সবাই সমর্থন দিল, ঠিক আছে, এটা শুধু পাঞ্জেখানায় থাকবে, এবং জেলা জমিয়ত এই ব্যাপারে অবগত। এই যে আমার সামনে আব্দুর রহমান মাদানী সাহেব আছেন, উনিও জানেন বিষয়টা। আমরা এইটাই ফাইনাল দিলাম যে ওখানে শুধু পাঞ্জেখানায় থাকবে। যেহেতু কাঠগোলা বাজার একটা কেন্দ্রীয় মসজিদ হয়েছে, আমাদের মুসলিমের সংখ্যা সর্বমোট 95 জন, সব সময় 95 জন উপস্থিত হয় না, 40, 50, 60 এরকম। জুম্মার দিনে 60-70 জন হয়। তাহলে এখানে 2টা মসজিদ চালানো সম্ভব না, এটা প্রথম থেকে। যাই হোক, যেই কথা সেই কাজ, ওটা পাঞ্জেখানা অনুমোদন হইলো এবং চলতে আসছিল পাঞ্জেখানা। 2021 সালে রুহুল আমিন আমাকে জানায় যে ভাই, একটা মাদ্রাসা করার জন্য 20 লাখ টাকা নিয়ে একটা পার্টি করতেছে, জমি দিতে হবে 30%। পরে আমি বললাম, কে বললাম, আমরা কাঠগোলা বাজারে 5 লাখ টাকা খরচ করে একটা মসজিদ করলাম, যে জমি পাইছি ফ্রি, জমিটার দাম বর্তমান বাজার মূল্য 30 লক্ষ টাকা। তাহলে এখন আমার এই 30% জমি দিতে গেলে 60 লক্ষ টাকা মামলা, এটা কোথায় পাবো? এটা তো সম্ভব না। আমরা যে সদস্যরা এখানে রয়েছি, আমরা সবাই নিম্নবিত্ত, একমাত্র সরকারি চাকরির মধ্যে আমি করি। আর এখানে মোটামুটি চাঁদা মাসিক যে ব্যয়টা আমার পকেট থেকে বেশি যায়, সেজন্য আমি একটা সরকারি চাকরি করি কিনা। আর সবাই বিভিন্ন কৃষির সাথে জড়িত, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুর, সবকিছু মিলিয়ে আমি বললাম এটা তো এখন সম্ভব না। পরে রুহুল আমিন আমাকে বলে যে, কারণ এটার পুরো নেতৃত্ব দিচ্ছি আমি, যদিও আমি উপদেষ্টা কমিটির সভাপতি, তারপরেও সকল দায়িত্ব আমার হাতে।
পরে আমি অনুমোদন দিলাম যে আপনি যদি করতে পারেন, পরে বললো যে আমাকে একটা জমি দিচ্ছে আমার শ্বশুরে, এখানে একটা মাদ্রাসা করতে পারি। আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি আমরা জমি পাই ফ্রি আর টাকাও পাই, তাহলে জমি মাদ্রাসা করা যায়, মাদ্রাসা করা তো কোনো ফ্যাক্ট না। আমি ওকে অনুমোদন দিলাম। স্যার আমার কথাটা কেন শুনতেছেন? আমি বিরক্ত বোধ করতেছি না। তারপরে আমি অনুমোদন দিলাম যে ঠিক আছে আপনি মাদ্রাসা শুরু করেন। পরে মাদ্রাসা শুরু করলো। আমি জানতাম যে জমিটা ওয়াকফ করে নেওয়া আছে। আসলে ওই যে আমাকে যে মসজিদের জমি সুন্দরভাবে রেজিস্ট্রি করে দলিল আমার কাছে হস্তান্তর করলো, আমি এই সুবাদে ওটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাই গেছে, একটা বিশ্বাস জন্মাই গেছে যে এটা যখন সুন্দরভাবে আমার কাছে হ্যান্ড ওভার হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা সে সুন্দরভাবে করবে, সবকিছু ঠিকঠাক করে করবে। এই রুহুল আমিন। পরে রুহুল আমিন মাদ্রাসার কাজ শুরু করে, নিজেদের মধ্যে কিছু বাধা বিঘ্ন আসে। পরে আমি আবার একটা মিটিং করি এদেরকে নিয়ে, রাজাবাড়িদেরকে নিয়ে। এখানে কিন্তু কাঠবালার যে আরো 80-90 জন সদস্য আছে, এরা কিন্তু এই মাদ্রাসার পক্ষে কেউ না এবং মাদ্রাসার সাথে নাই। মাদ্রাসার সাথে আমি আছি শুধু একাই, রুহুল আমিনের সাথে, আবু হুরায়রা মাদ্রাসায়। আবার মসজিদে যে উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ, এরা কিন্তু আমরা সবাই আছি একসাথে। আর এই আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মুনায়েম হলো সেক্রেটারি, আমি হলাম সভাপতি বর্তমানে। ওই মসজিদে কোনো সমস্যা হচ্ছে না, ওই মসজিদে কোনো সমস্যা হচ্ছে না স্যার। এখান থেকে সমস্যাটা হয়েছে ওই মসজিদ থেকে হয়ে আসছে এখানে। তারপরে যাই যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 2023 সাল অবধি আমি এই মাদ্রাসার সাথে আছি সব সময়। 2023 সালের জুন মাসের 15 তারিখের দিকে সম্ভবত একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হলো, এটা রুহুল আমিন না এবং রুহুল আমিনের যে কমিটি আছে রাজাবাড়িতে, এই কমিটির কিছু সদস্য মিলে রফিকুল ইসলাম বিন সাইদ নামে এক ব্যক্তির কাছ থেকে 35 লক্ষ টাকা তারা এখান থেকে নেয় এক রাত্রের মধ্যে। এই বসার আলেম ওলামাদের বিষয় না, ওনারা সমস্যা নেই। তারপর 35 লক্ষ টাকা নেওয়ার পরে স্যার এখানে একটা মামলা হয়। রফিকুল ইসলাম বিন সাইদ এই মাদ্রাসার ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, মৌখিকভাবে, কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টস নাই, মৌখিকভাবে উনি একজন বক্তা, ভগবানের ইসলামিক বক্তা। তারপরে উনি রুহুল আমিনের সাথে এবং আমাদের সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক, ভালো রিলেশন। আমরা যখন ডাকি তখনই সে আসে, এসে এখানে লাইভ করে। এরা হলেও লাইভ করে ওই আবু হুরায়রা মাদ্রাসায় আসা। এই লাইভের মাধ্যমে কিন্তু এখানে টাকাগুলো আসে, অর্থগুলো আসে, বড় বড় আলেমদের লাইভের মাধ্যমে। এটা স্যার মামলা হয়, সেই মামলার একটা কপি, এটা হলো চার্জশিট, এটা স্যার চার্জশিট, মামলা চার্জশিটটা। এখন সেইখান থেকেই এটার হলো উৎপত্তি। তখন আমি তাদেরকে বলি যে এই যে তোমরা 25 লক্ষ টাকা নিছো, কারণ তখন এটার আমি সহসভাপতি এই মাদ্রাসা আবু হুরায়রা, তোমরা যে এই টাকাটা নিলা, এই টাকাটা নিতে তো একটা ডকুমেন্টস লাগবে। এই যে 25 লক্ষ টাকা তোমার ওনার নামে তোমরা ক্লেম দিছো যে আমাদের মাদ্রাসার 25 লক্ষ টাকা ওনার কাছে জমা হয়েছে এবং বিভিন্ন ডোনাররা দিচ্ছে, তাহলে বিভিন্ন ডোনাররা যদি দিয়ে থাকে তাহলে ডোনারদের ডকুমেন্টস অবশ্যই তোমার কাছে আছে, ডকুমেন্টস তো লাগবে। আমি যদি একজনের কাছ থেকে মোটা অঙ্কে একটা টাকা নিয়ে নিই, তাহলে ডোনারদের ঠিকানা তো লাগবে এবং ডোনাররা যে আমাকে যখন মঞ্জুর দিবে সেটা তো অবশ্যই লাগবে। ডোনারদের অ্যাড্রেস লাগবে, ডোনারদের কিভাবে টাকা আসছে, কোন মারফত টাকা আসছে, সকল ডকুমেন্টস লাগবে। এইসব প্রশ্ন করার ফলেই তারা আমার সাথে রেগে যায় এবং বিভিন্ন সমস্যা। এর মধ্যে রুহুল আমিন এখান থেকে 20 লক্ষ না 21 লক্ষ টাকা, এই 35 লক্ষ টাকার মধ্যে 5 লাখ টাকা তারা হ্যান্ড ক্যাশ নেয় মুক্তাগাছার সাথে, মুক্তাগাছার ইসলামী ব্যাংক থেকে, আর 30 লক্ষ টাকা চেকের মাধ্যমে নেয় রফিকুল ইসলাম বিন সাইদের কাছ থেকে, ব্যাংকের চেকের মাধ্যমে ট্রান্সফার করে আবু হুরায়রা অ্যাকাউন্টে। এটা হলো 2023 সালে স্যার জুন মাসের দিকে। নেওয়ার পরে একটা মুসলেখা নেই, মুসলেখাটাও আমার কাছে আছে স্যার। এই মুসলেখার মাধ্যমে 100 টাকার স্ট্যাম্প দেয় মুসলেখার মাধ্যমে, এবং এই মুসলেখার মধ্যে সেদিন টাকাটা যে নেয় সে আব্দুর রহমান মাধ্যমে নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং প্রায় 24 ঘন্টার মতো আটকে রাখে, এক রাত্র সারা রাত্র, এবং আগের দিন 11 রাত থেকে পরের দিন 11টা পর্যন্ত। আমি তখন চাকরিতে, আমার সাথে মোবাইলে মাঝে মধ্যে কথা হয় এইসব ব্যাপারে। তারপরে যখন আমি এইসব ব্যাপারগুলো নিয়ে ডকুমেন্ট চাই, তখন তারা আমাদেরকে আমার বিরোধিতা করে এবং আমাকে এই কমিটি থেকে বহিষ্কার করে। বহিষ্কার করার কারণ হলো, এখান থেকে 21 লক্ষ টাকা দিয়ে স্যার 30 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই ফেলে 15-20 দিনের মধ্যেই। আমার ডেটটা জানা নেই, হয়তো ব্যাংক স্টেটমেন্ট পাইলে এটা জানতে পারবেন। এই 30 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই ফেলে পরে আমি প্রশ্ন করি কি করবো, ব্যাংক থেকে টাকা উঠে ফেলেন কেন?
পরে বলো টাকাটা আমাদের যে কোনোভাবে ব্যাংক ভোট হয়ে যেতে পারে বা সরকারি করে দিতে পারে, এই জন্য মামলা মোকদ্দমা হতে পারে, টাকা উঠে ফেলছে। ভালো কথা, টাকাটা কোথায় গেছে? টাকাটা আমাদের কাছে আসে। দেখা যাক, এর কিছুদিন পরে আমি জানতে পারি যে রুহুল আমিন 21 লক্ষ টাকা তার ব্যক্তিগত নামে জমি কিনে ফেলছে। তখন তো আমার মাথায় একটা চক্কর দেয় এবং আমি বিভিন্ন কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করি, ঘটনা কি সত্য কিনা। কমিটিটা বলে যে হ্যাঁ ঘটনা আমরা জানি না, তবে এখন জানতে পারছি যে 21 লক্ষ টাকা জমি কিনছে। কেন জমি কিনে রুহুল আমিনের নামে? এছাড়া উৎপত্তিটা এখান থেকে হচ্ছে স্যার, বড় ঘটনাগুলো খুব জটিল হয়ে যাচ্ছে। তারপরে যখন আমি বিষয়গুলা কমিটির সাথে যোগাযোগ করি, আমি তো সবসময় থাকতে পারি না, কমিটির সাথে মোবাইলে বেশি যোগাযোগ করি, প্রত্যেকটা কমিটির সাথে যোগাযোগ করলাম। আপনার যদি অনুমোদন আছে, আপনার যে 21 লক্ষ টাকা জমি কিনলো রুহুল আমিন, কমিটি আমাকে জানায় যে না, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। রুহুল আমিন একাই জমিটা কিনছে এবং একাই রেজিস্ট্রি করছে তার নামে। আমরা সবকিছু করার পরে জানতে পারছি বিষয়গুলো। জানি না ময়মনসিংহ জেলা জমিয়ত এটা জানে কিনা। বিষয়গুলো জেলা জমিয়তকে আমি অবগত করছি, আব্দুর রহমান মাদানী সাহেব এবং খুরশেদ মাদানী সাহেবকে, যিনি সেক্রেটারি সাহেব আছেন এবং সাংগঠনিক সম্পাদক আছেন এখানে, ওনাদেরকে অবগত করি বিষয়গুলো। ওনারা এই ব্যাপারে আসলে পরিপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি। না নেওয়ার ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। এইটা নিয়ে আমি একটা প্রেসার করি কমিটিকে, এবং কমিটি আমার সাথে একমত পোষণ করে অনেকগুলো মিটিং হয়। ওই মিটিংগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমি চাকরি করি, তাই মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। মাঝে মধ্যে 2-1টা মিটিংয়ে অ্যাটেন্ড করি, আর বাকিগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। না পারায় দীর্ঘ সময় লাগে। জমিটা সে দিতে অনিচ্ছা পোষণ করে, মানে মুখে মুখে বলে যে দিয়ে দিব প্রতিষ্ঠানের নামে, কিন্তু দেয় না। এরকম করতে করতে প্রায় 1 বছর অতিবাহিত হয়। এখন কমিটি পুরাটা তার বিরুদ্ধে চলে যায় যে জমি ততক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠানের নামে না লিখে দিবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার সঙ্গে। এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে রুহুল আমিনকে কমিটি প্রেসার করে যে আমাকে হিসাব দাও, টাকা যা আসে অ্যাকাউন্ট, ওর ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে, ব্যক্তিগত বিকাশ ব্যবহার করে, ব্যক্তিগত বিকাশে টাকা আনে, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আনে, অসংখ্য টাকা আসতেছে। প্রায় তখন হিসাব দিয়েছিল 2023 সালের 2021 জুন থেকে 2023 সাল পর্যন্ত এই রবিকুলের টাকা নিয়ে গন্ডগোল হওয়ার আগে একটা হিসাব দিয়েছিল আমাদেরকে কমিটির মধ্যে 40,65,500 সামথিং। হিসাবটা আমার মনে আছে যে 2 বছরে যদি 40 লক্ষ টাকা এখানে আসে, আর রবিকুল ইসলাম বিন সাইদের কাছ থেকে নেওয়া হলো 35 লক্ষ টাকা, তাহলে দাঁড়ায় স্যার 75 লক্ষ টাকা 2 বছরে, 2021 থেকে 21 জুন থেকে 2023 অবধি জুন পর্যন্ত। আমি দেখলাম এখানে তো মোটামুটি টাকা আছে, অনেক টাকা আছে, টাকাগুলো হিসাব দিতে হবে অবশ্যই। তখন আমরা কমিটি বিভিন্ন সময় তাকে প্রশ্ন করে, আমি তো যোগাযোগ করি শুধু কমিটির সাথে। কোথা থেকে আসে? টাকাগুলো বিভিন্ন লাইভের মাধ্যমে এবং বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন দান, ওই প্রবাস থেকে আসে নাকি? প্রবাস থেকে আসে, ইরাক থেকে আসে, ইরান থেকে, বিভিন্ন প্রবাসী থেকে স্যার, প্রবাসী থেকে, দেশের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন আহলে হাদিসের সম্পূর্ণ ওনার কাছেই থাকতো, ওনার কাছে ক্যাশ টেন সব ওনার কাছে, একটা অ্যাকাউন্ট আছে আবু হুরায়রা। আমরা একটু শেষের পথে যাই। হ্যাঁ, স্যার, সব শেষ হয়ে গেছে। এই হলো স্যার উৎপত্তি। আমরা যখন এরকম জ্ঞানজাম করি, জ্ঞানজাম করার পরে আমি বিরোধিতা হয়ে যাওয়ার ফলেই আমি যখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এখন হানাফিরা বুঝতে পারে যে তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এই জন্য বুঝতে পারে না স্যার, সেই হানাফিদের লেলাই দিছে, এই সুযোগটা নেয় স্যার। এটাই ওই লেলাই দিছে, আজকের পরিস্থিতির জন্য ওই দায়ী। এই হলো স্যার বিষয়টা। এখন আমাদের মধ্যে যখন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তখন হানাফিরা বুঝতে পারে যে এদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তাহলে এখানে কোনো কিছু আছে। এই হলো তারা তখন মসজিদ করতে যায়, তখন তারা মসজিদে বাধা দেয় এবং বিভিন্ন ভাবে এখানে একটা দলাদলি সৃষ্টি হয়ে যায়। এখন এরা আমাকে দোষারোপ করে যে তুমি যদি আজকে এই ব্যাপারগুলো জানাজানি না করতা বা ওঠা সমালোচনা না করতা, তাহলে এগুলো কিছুই হতো না। বিষয়টা হলো এখানে সত্যটা ফেসবুকে কিছু লেখালেখি আমি করি বিষয়গুলা, তারপরে যাইয়া স্যার এলাকায় বিষয়গুলো নিয়ে একটা জানাজানি হয় এবং এই ব্যাপারটা নিয়ে আমি আব্দুর রহমান মাদানী অবলিক খুরশেদ মাদানী সাহেবের সাথে 24 সালের জুলাই মাসের 30 তারিখ, জুলাই মাসের 29 তারিখে একটা মিটিং করি, এটা হলো কাতরাসের মাদ্রাসায়। সেই মিটিং এর বিষয়গুলো আমি উপস্থাপন করি, প্রায় 40 মিনিট বক্তব্য রাখি, কিন্তু তারা এটা কোনো সিদ্ধান্ত না দিয়াই রুহুল আমিনকে আমার হাতে তারা সত্যি দেয় যে ভুলভ্রান্তি যা হয়েছে, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না করিয়া যেটা যেভাবে হয়েছে এইভাবেই থাক। আমি তাদের কাছে বিচার দাবি করি, তারা বিচার করে না করার ফলে রুহুল আমিন আরো সেখান থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পায় এবং রুহুল আমিনের মতো রুহুল আমিন বিভিন্ন কাজগুলো করে যায়। এখানে অনেকগুলো দুর্নীতি হয়েছে, যে বিষয়গুলো আপনার মাধ্যমে স্যার
আমি যাচাই বাছাই করে রুহুল আমিনের ব্যাংক অ্যাকাউন্ট এবং রুহুল আমিনের সকল তথ্য উপাত্ত আপনার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যাচাই বাছাই করে এলাকার বিষয়গুলা আপনার মাধ্যমে স্থানীয় হানাফিদেরকে নিয়ে একটা বসে একটা সমাধানের জন্য আরজ করছি স্যার। বিষয়গুলো আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। এরপরেও ডকুমেন্টালি যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমি লিখিতভাবে আপনার কাছে অভিযোগগুলো দাখিল করবো স্যার। বিষয় আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের এই যে সংগঠনের সেক্রেটারি জেনারেল উনি ময়মনসিংহ জেলা জমিয়তের খুরশেদ আলম মাদানী, উনি মুহাদ্দিস কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার, আর ইনি স্যার দাওয়া ইউনিয়নের সুকপাটুল আলী মাদ্রাসার প্রিন্সিপাল, আর উনি সহকারী অধ্যাপক কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার। আমাদের প্রতিষ্ঠান সকল কিছু ওনাদের তত্ত্বাবধানেই চলে। উনি যেসব বিষয় বললেন এগুলো স্যার খণ্ডান্য বা প্রতি উত্তর আমি করতে পারবো, বা এখন সময় হবে না হয়তো ওইভাবে আমাদের। তো সাহেব, আপনি ওনার ব্যাপারে যে বিষয়গুলো স্যারকে কিছু বলেন বা কিছু যেগুলো আপনারা কিভাবে বলবেন। মানে আপনাদের ইয়ার মধ্যে উনি বাধা দিচ্ছে নাকি? স্যার, উনি যে উনি মূল হোতা উনি। আমি 2 মিনিটে স্যার শেষ করে দিচ্ছি। উনি যে সকল বিষয়গুলো বলছেন অধিকাংশই মিথ্যা আছে, অধিকাংশ মিথ্যা। প্রত্যেকটা কথারই পিছনে আমার কাউন্টার আছে, কথা আছে। হ্যাঁ, আমাদের নামে একটা মামলা হয়েছে, এক ব্যক্তি আমাদের দেখায় টাকা পয়সা নিয়েছিল, সে নিজেই দিয়ে গেছে, এগুলোর ডকুমেন্ট হয়েছে, দলিল হয়েছে। হ্যাঁ, জমি ওগুলো স্যার যে লোকের কাছ থেকে জমি কিনছি উনি আহলে হাদিসের প্রতিষ্ঠানে জমি দান করবে না, প্রথমত জমি করে দিবে না। তৎকালীন সময় ওই প্রয়োজনে জমিটা নিজের নামে কেন হয়েছে এটা কমিটির সকলেই জানে। উনি যে বলতেছে যে কমিটিকেও জানে, কমিটির অনেকেই আছে। মূলত এখানে ওনার সাথে দ্বন্দ্ব কোথায় স্যার? ওই যে উমর মসজিদ, ওই মসজিদটা করার আগে এবং এই আবু হুরায়রা মাদ্রাসা দুটোই আমরা এক মনে করি। আমাদের সংগঠনের আমি সেক্রেটারি, ওই ইউনিয়নের আমাদের সংগঠনের, উনি আমার মাদ্রাসার সভাপতি, ওই মসজিদের সেক্রেটারিও। ওই মসজিদ কেন বিল্ডিং করব না, এবং এই যে টাকাটা উদ্ধার হয়েছিল একটা বড় অঙ্কের, এই টাকার একটা ভাগ উনি ওখানে চাচ্ছিল ওই মসজিদ যাতে করে দিই। এই মসজিদ ওটা কেন করব না, এই না করে কেন আবু হুরায়রা এত উন্নতি হয়ে যাবে, এই সহ্য এই বিদ্বেষ থেকেই উনি এগুলো করে বেড়াচ্ছে। আগে শোনা, আপনি স্যার আমার নেন, যদি তদন্ত নেন, আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছু স্টেটমেন্ট আমার কাছে রেডি করা। আমাদের জেলা জমিয়তের কেশিয়ার আমাদের এগুলো লেজার খাতা করে রেডি করে রাখে, জমা খরচ ভাউচার সকল কিছু আমাদের কাছে রেডিমেড। 3 মাসের সময় দিয়ে একটা করা হয়েছে। হ্যাঁ, ইয়েও করে গেছে। সংগঠন প্রতি 6 মাস অন্তর অন্তর বিষয়গুলো তদন্ত করে। আমি আপনার সামনেও দিতে প্রস্তুত আছি, প্রয়োজনে ফুড অফিসার স্যারকে দায়িত্ব দিতে পারেন, যেগুলো কি আসছে, কত কি আসছে বললো, ওগুলো সব আপনি দেখতে পারেন স্যার, সবকিছু উন্মুক্ত। এখন যেহেতু টাকা পয়সার বিষয় নিয়ে আলোচনা নাই, জি স্যার, জি স্যার, মানে একটু ক্লু পাইলাম যে কিভাবে সূত্রপাতটা হয়েছে। উনি স্যার হানাফিদের কাছে যাচ্ছে, হানাফিদের কাছে বিভিন্ন, ওই যে টেলকির কথা যে বললো, এখানে একজন সম্মানিত আলেম আছে, এই আলেমকেও সে হয়রানি করতেছে তার নাম দিয়ে ফেসবুকে, এবং অজস্র কথাবার্তা ফেসবুকে স্যার সে লিপিবদ্ধ করে যাচ্ছে বিভিন্ন ভাবে, এবং এই হানাফিদেরকেও সে উস্কাচ্ছে। মূলত হানাফিরা বা অন্য ভাইয়েরা আমাদের ব্যাপারে কখনোই কোনো কিছু, তারা কখনো কোনোদিন আসেনি, এবং এক একজনে এক একভাবে উস্কানো যায়। কিভাবে উস্কানো যায় তার একটাই কথা, ওই উমর মসজিদ কেন বিল্ডিং করলাম না আমরা, আমি কেন করে দিচ্ছি না, আমি কেন আবু হুরায়রা উন্নয়ন করে নিচ্ছি, এটাই হচ্ছে তার সিকোয়েন্স, আর কিছু না স্যার এখানে। ওই বাড়ির বড় ছেলে আমি, যেখানে প্রতিষ্ঠানটা হয়েছে, পাঞ্জাগান আমার প্রতিষ্ঠান, আর অতি সংক্ষেপে বলেন, আমরা কথা বলবেন। দান করি জমি। ওই জমিটা 1984 সালে গেজেট হয়, 84-85-তে। এই গেজেটের পরে এই 1990 সালে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ফরেস্ট গেজেট করে তাদের নামে নামজারি করে নিয়ে দেয়। আমাদের কোনো খাজনা খারিজ চলে না, কিন্তু আমরা দীর্ঘ সেই 90 থেকে অদ্যাবধি পর্যন্ত বসত ভিটা করে বসবাস করে চলে আসতেছি। ওই এলাকার জমিন যে মূলে, যেভাবে, যে শর্তে, যে চুক্তিতে বিক্রি হয়, সেই শর্তে, সেইভাবে, সেই মূলেই লেনদেন করা হয়েছে প্রত্যেকটা জমি। সেটা যদি স্ট্যাম্প হয় স্ট্যাম্প, দলিল হয় দলিল, মুখিক হয় মুখিক, হাতে লেখা হয় হাতে লেখা, এই অনেক সাবজেক্ট হোক না। আমরা ওইভাবে চলে আসতেছি, কিন্তু উনি সেটা বোঝাতে চেষ্টা করছিল যে আমরা ওই দলিলগুলা ভুয়া দলিল করতেছি। তো ওইখানে যদি গভর্নমেন্ট ট্যাক্স না দিয়ে, যদি কোনো দখলদারিত্ব পরিবর্তনের সুযোগ না দিয়ে থাকে, তাহলে ব্যক্তির জমি যখন দখল করবে তখন ন্যূনতম একটা সিকোয়েন্স রাখা দরকার। সেই মূলে গভর্নমেন্টের স্ট্যাম্প আছে, স্ট্যাম্প মূলে চৌহদি দিয়ে যে করিম রে আমার এই অংশ থেকে আমার যে দলিল মূলে 1 একর 20 ছিল, আমি যেখানে 20 বিক্রি করলাম করিমের কাছে, এই যে চৌহদি পাশে এইভাবে ওই এলাকার বেচা কিনে অদ্যাবধি কোনো চলতেছে। 1 একর 111 একর 30 পয়েন্ট জমি। এখানে স্যার আমরা পাহাড়ি এলাকা, আমি কিভাবে তাকে দলিল দিব যদি গভর্নমেন্ট না দেয়? আমার দলিল পাতি সবই আছে।
শাইখের কথা বলুক, শাইখের আবার ক্লাস আছে, পরীক্ষা আছে। সেটে ক্লাস আছে উনি তো বলছেন নিজের নামে করছেন মসজিদ বা মাদ্রাসা ওটা না, আমারটা বলছি হয়ে গেছে সব। না ওইটা আবার এসে উঠছে প্রতিষ্ঠানের নামে চলে আসছে শাইখ আমার কাছে প্রথমে আসলো যে আমরা মসজিদ করতে যাচ্ছি, মসজিদ করতে দিচ্ছে না। জি জি এলাকাবাসী মসজিদ করতে দিচ্ছে না। এটা থেকে জি 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 স্যার, এটা থেকে শুরু। আমাদের এখনো এটাই, উনি যদি এখনো স্যার এটাই। কিছু বলতে চাই, উনি অভিযোগ করে সেটা আলাদা স্যার, আমরা আসতে পারি। এবং এই ওনার যে মসজিদ স্যার, উনি যে মসজিদের সভাপতি দাবি করতেছে, ওইটার ক্ষমতা বলের জেলার সেক্রেটারি উনি, জেলার সাংগঠনিক সম্পাদক উনি। স্যার এই বিষয়গুলো সাংগঠনিক, যে আমাদের ভিতরকার, উনি তো বললো আমাদের ভিতরকার দ্বন্দ্ব, তো ভিতরকার দ্বন্দ্ব নিয়ে উনি যদি কোনো অবজেকশন বা কিছু করতে চায়, সে অবশ্যই আইনের মুখোমুখি আমি হতে প্রস্তুত আছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি এ বিষয়ে আসি রেডি। আর এই সেক্রেটারি সাহেব, স্যার আপনারা দুইজন কথা বলেন, এখন আমাদের মসজিদের কাজটা বন্ধ, কারণ আমি তো স্যার ওনাকে দায়ী করতে পারতেছি না, আমার কাছে কোনো প্রমাণ নাই যে উনি সরাসরি এটাকে বাধা দিচ্ছে। আমি সামনে যাদেরকে দেখছি যারা এসে হামলা করতেছে, যারা বাধা দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, তাদের কথা বলছি যে হানাফি ভাইয়েরা বাধা দিচ্ছে। এখন আমি এখানে বলতেছি মৌখিকভাবে যে এই হানাফিদেরকে উস্কাচ্ছে উনি, কিন্তু ওনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার আসার কথা হানাফিদের, উনি একটা প্রতিনিধিত্ব করতে আসছেন। সরি স্যার, কথা জোরে হয়ে গেছে। ওনার কথা তো উনি প্রকাশ করতে মাশাআল্লাহ। এখন স্যার শেখ, আপনি স্যারের সাথে কথা বলে এখন আমাদের এই যে মসজিদের কাজ বন্ধু বা ওনার কিছু থাকলে সেটা বলেন স্যার। শেখ তাহলে মানে ওই যারা বাধা দিচ্ছে অন্য কোনো রিজন আছে? না স্যার, ওদের সাথে থাকতে পারে, হ্যাঁ। না, তারা যে বাধা দিচ্ছে মানে আজকে তো আইছে না। তাদের সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে স্যার, কাঠগোলাবাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি আমি। সেখানে কি আপনি আসবেন না স্যার? স্যার আমি ওটার সেক্রেটারি স্যার। মসজিদ ভেঙে দিবে বা মাদ্রাসা দখল করে নিবে, আজকালকে তো আমার প্রতিষ্ঠান, স্যার ওই মসজিদের সেক্রেটারি স্যার আমি, তারা তো ওই মাদ্রাসা ওইখানে হামলা করতে পারে। আর আমি সুস্থ মস্তিষ্ক মনে করি না অতএব মানে আমার কথায় কি আহলে হাদিস এই হানাফি হাজার হাজার লোক আমার কথায় চলে? আমি যে দুশো বাইরে থাকি না, আমি স্যার এটা হইলো তিনটা বন্ধু স্যার, একজনকে কইলো তরে আগে ধরি, দুর্বল করি, পরে তরটা ধরবো। উনি মনে করতেছে যে উস্কানি দিয়ে আমাদের কি কইরা দিয়ে, সরি স্যার, পরে ওনার সেফ থাকবে। উনি যে বললেন ওনার বিরাট প্রভাব আছে, উনি ওটা মনে করতেছে যে পুরো গোষ্ঠী মানসিকভাবে বিকৃত সে। এটা কিন্তু স্যার উনি বললেন, উনি ওটা মনে করতেছে যে হানাফির ওটা দখল করে নেই, কে প্রয়োজনে উনি যে হানাফিদের সাথে বৈঠক করতেছে, ঠিক আছে, এটা স্যার আমার কাছে স্ক্রিন রেকর্ড এবং সাক্ষী আছে। আমি স্যার এগুলো নিয়ে যেতে চাচ্ছি না ওনার সাথে। সমাধান করা যায় কিভাবে? স্যার সমাধান হচ্ছে ওই হানাফি ভাইদের সাথে, ওনার সাথে কোনো সমাধান না স্যার। উনি যদি আলাদা অভিযোগ করে, এটা যদি আইনগত বৈধ হয় স্যার, আপনি আমারে ডাইকেন, থানায় ডাইকেন, আপনার এখানে ডাইকেন, আমি আসবো। মানে শনিবার ওখানে কি আপনি গিয়ে দেখেন কারা কারা মানে তারা বক্তব্য কি দিতে চায়? কেন স্যার তারা- তাদের বক্তব্যটা আমি একটু যদি বলে দেই, তারা বলতেছে দুই পাশে দুটো মসজিদ আছে, মাঝখানে এটা করা যাবে না। দুই পাশে দুটো মসজিদের একটা স্যার আমরা কইরা দিছি একসাথে থাকার জন্য। দূরত্ব কতটুকু? দূরত্ব স্যার 150 মিটার হবে বা 200 মিটার। মসজিদ চলে স্যার। কাছাকাছি মসজিদ তারাই বা এই করবে। ব্যাখ্যা স্যার আমাকে বলছে। এত কাছাকাছি স্যার ওই মসজিদ মসজিদ করা স্যার আমি বলি একটু স্যার, ওই মসজিদটা আমি করছি, দাউগাঁও বাড়ির যে মসজিদটা রাস্তার উপরে যেটা স্যার, আমি করে দিছি 12 লক্ষ টাকা আমাদের সংগঠন থেকে দিয়া, নিজে করে দিছি। ওই মসজিদ থেকে আমাদের সকলকে বের করে দিছে, নামাজ পড়তে পারবে না। কে বাইর করে দিছে? ওই তৎকালীন কমিটি মুসল্লিরা এইভাবে নামাজ পড়তে পারবে না। ওইসব নামও বলে পারতেছে, সমস্যা নেই। আচ্ছা নাম থাক। এই এই মসজিদ মিজানেরা ওই মসজিদে যখন সভাপতি সেক্রেটারি থাকে, আমাকে সরাসরি না করে দেবে এই মসজিদে নামাজ পড়তে হবে। এই পাশের নামে ওই যে বাসেদের বাপ জহরানি যে বলা হয়, এই পাশের মসজিদ থেকেও না করে দেবে। আচ্ছা এই যে আমাদের মুক্তার আছে সভাপতি উনি এক মিনিট স্যার, আমি একটু কথা বলবো স্যার। আমরা তো ওই কথা বলছি। আপনি কয়টা প্রতিষ্ঠান করছেন? আচ্ছা, এই শফিক ভাই একটা কথা বলুন। এক মিনিট শেষ করুন। শফিক ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর উনি দিতে স্যার আমরা জানি না। কাঠগোলাবাজার মসজিদে টাকা দিছে, কাঠগোলাবাজার কেন্দ্রীয় মসজিদে, বালিয়াপাড়াতে একটা মসজিদ রয়েছে আমার যেখানে গ্রামের বাড়ি, ওটা ছবি দিছে। সেখানে একটা মসজিদ করছে। তারপরে যে রাজাবাড়ি যেখানে বলবো এখানে একটা মসজিদ করছে। তারপরে যে জেলকে কথা বললাম সেখানে একটা মসজিদ করছে, দুতলা মসজিদ মাদ্রাসা করছে। সবগুলো প্রতিষ্ঠান আমি আসার আগে, আপনাদের কমিটিতে আসার আগে এগুলো সব দখল বেদখল হয়ে যায়। কেন আপনি যেটার মধ্যে হাত দেন সেটাই বেদখল? কে বলছে আপনারা বেদখল হইছে? আমি আপনার সাথে তর্কে যেতে রাজি না। এখনই বলছেন। বসেন, আপনি বসেন। আপনি এখানে আমাদের বসেন, আপনি অনেক কথা বলছেন তো। দুই জিনিস। আচ্ছা আপনি বসেন। একটাও বেদখল হয় নাই। আমাদের তো এখানে ভাঙচুর আমরা বন্ধ করে দিই। আচ্ছা আমাদের এই যে আসসালামু আলাইকুম স্যার, আমি শফিকুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি। স্যার আমরা কিন্তু একটা পার্টি এখানে আসছিলাম, যে আমরা বলছি যে আরেক পার্টি যেহেতু নাই, তাহলে আর এই আলোচনা হচ্ছে, যেহেতু আমার মনে হয় উনি ওই পার্টির দায়িত্বতে এখানে আসছেন মনে হচ্ছে এরকম। আর স্যার আমাদের যে বিষয়টা নিয়ে সমস্যা, যে মসজিদ করতে দিচ্ছে না, কেন করতে দিচ্ছে না, এই বিষয়টা যদি আমরা আলোচনা করতে আমাদের সহজ হয়ে যায়। স্যার ইতিমধ্যে জানতে পারছি যে রুহুল আমিনের নামে যে জমিটা কাওলা করেছিল, তো আছে। উনি ওই জায়গাটা মাদ্রাসার নামে প্রতিষ্ঠানের নামে দলিল করে দিয়ে দিয়েছেন, এবং ওনার
উত্তর দিয়ে দিয়েছেন যে কেন ওনার নামে দলিল করা হয়েছে। যেহেতু ওনার নামে দলিল থেকে ও প্রতিষ্ঠান নিয়ে নিচ্ছে, একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আমি বলছি স্যার যে বিষয়টা নিয়ে অভিযোগ আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলে বা ওখানে দায়িত্ব নিয়ে আলোচনা করলে সমাধান হবে। আমরা যে বিষয় শুনতেছি এভাবে স্যার সারাদিন শুনলেও আমাদের হ্যাঁ, সমাধান সমাধান হবে না। হবে না। স্যার এগুলো অনেক বিষয় স্যার, এই যে এত ফেসাল বেড়ে স্যার এটা সমাধান করা সম্ভব সম্ভব না। স্যার আমরা যে বিষয়টা নিয়ে বসে এটা নিয়ে আলোচনা করলে ভালো। আর ওই সমস্যার সমাধান তো এখানে বসে হবে না মনে জি, হয় স্যার। জানা যাচ্ছে। ওটা স্যার আপাতত মানে এখানে উদ্যোগী থাকে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করে পরে দেখব কি করা যায় বা কখন করা যায়। আপনারা যান, দেখি আমরা তো উনি একবার যাবেনি, গিয়ে দেখুন যে তারা পাতা দিচ্ছে কেন পাতা দিচ্ছে, একটু শুনে শুনে তারপর আপনি দেখবেন। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার মতো আসেন, আরে আপনি রেখে আনছেন, আপনি তাহলে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ কয়ে দিছি। ভাই